আসসালামু আলাইকুম। আমি এর আগের ভিডিওগুলোতে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। যেখানে আমরা পেয়েছিলাম পার্টস অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে আমরা নাউন সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হলো প্রোনাউন। প্রোনাউনের বাংলা হলো সর্বনাম। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে যে নাউন পড়েছি, সেই নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড বা যে শব্দগুলো বসাই সেই শব্দগুলো আমাদের প্রোনাউন বা সর্বনাম। এখন প্রোনাউনকেও ঠিক ৮ ভাগে ভাগ করা হয়েছে। যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমে আমরা আসি পার্সোনাল প্রোনাউনের কাছে। পার্সোনাল প্রোনাউন হলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা বসে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা বসে সেগুলো আমাদের পার্সোনাল প্রোনাউন। এখানে পার্সোনাল প্রোনাউনের অনেকগুলো উদাহরণ আমি লিখছি। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউর, ইয়োর্স, হি, হিম, হিস, হিস, শি, হার, হার্স, ইটস। তারপরে রাজীব, রাজীবস, রাজীবস। এরপরে অর্থাৎ কারো নাম দে, দেম, দেয়ার, দেয়ার্স। এখানে যারা আছে সবাই আমাদের পার্সোনাল প্রোনাউন। তবে সে পার্সোনাল প্রোনাউনের ভেতরে এখানে কিছু ভাগাভাগি আছে এবং এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেখানে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এই কটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্রামারের জন্য। গ্রামারে ভালো করতে হলে অবশ্যই এই পার্সোনাল প্রোনাউনের এই উদাহরণগুলা বা এই ব্যাপারটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ন্যারেশনে তো এটা মাস্ট দরকার, খুব দরকার এটা। তাইলে আমরা এখানে দেখতে পাইতেছি এই শব্দগুলো আমাদের সবই সাবজেক্টিভ প্রোনাউন, এই শব্দগুলো আমাদের সবই অবজেক্টিভ প্রোনাউন, এই শব্দগুলো আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো সবই পজেসিভ প্রোনাউন। এখানে তাইলে আমরা যদি জিজ্ঞেস করা হয় আই, যদি আমি কোথাও দেখি, অর্থাৎ আমি কোনো সেন্টেন্সে যদি আই দেখি, তাহলে আমি নির্দ্বিধায় বুঝতে পারবো এই আই একটা সাবজেক্ট এবং আই একটা পার্সোনাল প্রোনাউন। আবার এইখানে অর্থাৎ এই নীল মার্কারে আমি যেটা লিখছি এখানে যারা আছে এগুলো যদি আমি কোথাও দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমার সাবজেক্ট এবং এগুলো আমাদের পার্সোনাল প্রোনাউন। আবার এই আই এর অবজেক্টিভ মাই, উই এর অবজেক্টিভ আস, ইউ এর অবজেক্টিভ ইউ। এই জায়গাটা আমি একটু বলে রাখি, এখানে সাবজেক্টিভে ইউ, অবজেক্টিভেও ইউ। তাহলে আপনি বলবেন স্যার আমি এটা আলাদা করব কিভাবে? কোনো সেন্টেন্সে মানে একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে। তো তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে সাবজেক্ট একটা আছে, এরপরে একটা সাবজেক্ট থাকার পরেও তোমার ইউ আছে, তাহলে তোমার বুঝতে হবে ওই ইউটা তোমার অবজেক্ট। আর যদি তুমি দেখো অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমার ইউটা সাবজেক্টিভের জায়গায় আছে, তাইলে ইউটা সাবজেক্ট। কিন্তু যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেন্টেন্সের ভেতরে, তারপরেও যদি তোমার সেন্টেন্সের কোথাও ইউ থাকে, তাইলে সেই ইউটা তোমার অবজেক্ট। কারণ একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকার পরেও আরেকটা সাবজেক্ট থাকতে পারে না, একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট। ওকে। তারপরে এখানে অর্থাৎ এইগুলা মানে এখানে আই সাবজেক্টিভ, আই এর অবজেক্টিভ মি, আবার এই আই এর পজেসিভ মাই, আবার আই এর মানে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই। ঠিক একইভাবে মি এর পজেসিভ, অর্থাৎ এখানে একটা থেকে একটা বুঝতেই পারতেছি। মি এর সাবজেক্টিভ আই, আই এর সাবজেক্টিভ মি, আবার আই এর পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, মাই এর অবজেক্টিভ মি। অর্থাৎ এখানে একটা আর একটার তোমার এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে যে একেবারে মুখস্থ করে ফেলাবা। আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউর, ইয়োর্স, হি, হিম, হিস, শি, হার্স, ইটস, রাজীব, রাজীবস, দে, দেম, দেয়ার। অর্থাৎ এগুলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ। তারপরে এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এখানে আই, মি, মাই, মাইন, এই উপরের এই কয়টা আমাদের সিঙ্গুলার, এইগুলো আমাদের সিঙ্গুলার। আর নিচে উই, আস, আওয়ার, আওয়ার্স এগুলো আমাদের প্লুরাল। আবার এই আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স এই যেগুলো আছে এরা সবাই আমাদের ফার্স্ট পারসন। অর্থাৎ আমি যদি কোথাও দেখি ইওর লেখা, সরি, আওয়ার লেখা আছে, তাহলে বুঝতে হবে এটা ফার্স্ট পারসন। আবার আবার যদি দেখি আস লেখা আছে, বুঝতে হবে ফার্স্ট পারসন উই, ফার্স্ট পারসন মি, ফার্স্ট পারসন আই, ফার্স্ট পারসন মাই, ফার্স্ট মানে অর্থাৎ উপরে এই যে কয়টা আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো আমাদের
সবাই ফার্স্ট পারসন। তার ভেতরে আবার আই, মি, মাই এটা সিঙ্গুলার, উই, আস, আওয়ার এইগুলো আবার প্লুরাল। অর্থাৎ উপরের এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, নিচের উই, আস, আওয়ার এগুলা ফার্স্ট পারসন প্লুরাল। ঠিক একইভাবে আবার নিচে আছে ইউ, ইউ, ইয়োর, ইয়োরস। এই কয়টা আমাদের এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউকে প্লুরাল দ্বারা আমরা দেখি যে ইউ যদি সাবজেক্টিভে থাকে এরপরে অবশ্যই ভার্ব হিসাবে অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয় ইউ আর, কখনো ইউ ইজ বা ইউ অ্যাম এইসব হয় না। ওকে, তাহলে এটা প্লুরাল দ্বারা এবং এই ইউ, ইউ, ইয়োর, ইয়োরস এইটা শুধুমাত্র সেকেন্ড পারসন। অর্থাৎ যে বলে আমি নিজে বা আমরা নিজে, আমরা সবাই আমরা ফার্স্ট পারসন। তুমি যাকে বলা হয় সে সেকেন্ড পারসন। আর যে ব্যক্তি উপস্থিত নেই কারো সম্পর্কে যদি কথা বলা হয় সে থার্ড পারসন। যেমন এই নিচে লেখা আছে হি, হিম, হিস, শি, হার, হার, ইট, ইটস, রাজীব, 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 দে, দেম, দেয়ার। তবে এইখানে শুধুমাত্র থার্ড পারসনের ভেতরে শুধুমাত্র এই দে আমাদের প্লুরাল, বাকি সবাই সিঙ্গুলার। অর্থাৎ হি, শি, ইট বা কারো নাম এরা সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা হিম, হার, ইট বা কারো নাম এগুলো সবাই, অর্থাৎ হি, হিম, হিস, শি, হার, হার, ইট, ইটস, রাজীব, রাজীব, রাজীব এগুলো সবাই আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দে, দেম, দেয়ার, দেয়ার্স এই শুধুমাত্র এগুলো আমাদের থার্ড পারসন প্লুরাল। আমরা একটা নিয়ম অনেকেই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এস হয়। তার মানে এই যে থার্ড পারসন প্লুরাল একজন আছে, দে, দেম, দেয়ার এরপরে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এটা থার্ড পারসন প্লুরাল। তো এই ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আশা করি পার্সোনাল প্রোনাউনের এই ব্যাপারটা বুঝতে পারছি এবং এই ব্যাপারটা তোমার সবসময় মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা এখানে কিছু উদাহরণ দিচ্ছি, যেমন ওই যে বলছিলাম প্রোনাউন, নাউন বা প্রোনাউনের অর্থাৎ নাউন বা বিশেষ্য বা নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দগুলো বসে সেই শব্দগুলোই আমাদের প্রোনাউন বা সর্বনাম। তাহলে আমি এখানে উদাহরণে কি লিখলাম, শেখ সাদী ওয়াজ এ গ্রেট পোয়েট। শেখ সাদী একজন মহৎ কবি ছিল। সে অভ্যস্ত ওয়ার পরিধান করতে সিম্পল ড্রেসেস, সে সিম্পল ড্রেস পরতে পছন্দ করত। একদিন হি ওয়াজ গোয়িং টু দ্য কোর্ট অফ দ্য কিং অফ ইরান, অর্থাৎ সে একদিন ইরানের রাজার রাজ্যে গিয়েছিল। এখানে দেখলাম সাবজেক্ট আছে শেখ সাদী। এই শেখ সাদী এটা একটা নাউন, শেখ সাদী একটা নাউন। তো শেখ সাদী একজন মহৎ কবি। তারপরে আমার লেখা আছে হি ইউজ টু ওয়্যার সিম্পল ড্রেস। আমি এইখানে শেখ সাদী পরিবর্তে হি লিখলাম, অর্থাৎ এটা একটা নাউন। এই নাউনের পরিবর্তে আমি যেটা লিখছি এটা আমাদের প্রোনাউন। তাহলে এই হি আমাদের একটা প্রোনাউন এবং হি কোথায় আছে, এই যে হি একটা সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন, তার মানে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমার দেখেই বুঝতে হবে যে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই হিটা শেখ সাদী পরিবর্তে বসে। আমরা কোনো ব্যক্তি সম্পর্কে বারবার বলি না শেখ সাদী ওয়াজ এ গ্রেট পোয়েট, শেখ সাদী ইউজ টু ওয়্যার সিম্পল ড্রেসেস, অন ডে শেখ সাদী ওয়াজ গোয়িং, বারবার বারবার আমরা ওই ব্যক্তির নাম বলি না। প্রথমে আমরা সেন্টেন্সের শুরুতে কোনো প্যাসেজের শুরুতে আমরা ওই ব্যক্তির নাম বলি, তারপরে তার ওই অর্থাৎ ওই ব্যক্তির নামের পরিবর্তে আমরা একটা প্রোনাউন বসাই, যে প্রোনাউনটা হওয়ার মতো সেটা বসাই। তাই এখানে হি একটা প্রোনাউন, আবার এখানেও আছে এই হিও একটা প্রোনাউন এবং হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এরপরে আমরা সেই 2 নম্বরে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কাছের বা দূরের কিছুকে নির্দেশ করে, এটা মাথায় রাখলে এটা নির্দেশ করবে এবং কাছে দূরে বোঝায়। এখানে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র 4টা। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা? 4টা। কি? দিস, দিস, দ্যাট, দোজ। এখানে দিস শব্দটা সিঙ্গুলার এবং কাছে বোঝায়, দিস শব্দটা প্লুরাল কাছে বোঝায়, দ্যাট শব্দটা সিঙ্গুলার দূরে বোঝায়, দোজ শব্দটা প্লুরাল দূরে বোঝায়। এবং এই প্রোনাউনগুলা সেন্টেন্সের শুরুতেই বসে। আমি এখানে কিছু উদাহরণ লিখছি, যেমন দিস ইজ এ মার্কার, আবার লেখা আছে দিস আর মার্কার্স, দ্যাট ইজ এ মার্কার, দোজ আর মার্কার্স। আচ্ছা, এই মার্কারটা আমার কাছেই আছে, আমি বলবো দিস ইজ এ মার্কার, অর্থাৎ মার্কারটা আমার কাছে এবং একটা মার্কার সিঙ্গুলার। তাহলে দিস ইজ এ মার্কার, এটি একটি মার্কার। তার মানে দিস শব্দটা সিঙ্গুলার এবং কাছে বোঝাবে। তারপরে দিস, দিস আর মার্কার্স, অর্থাৎ এটা কাছে বোঝায়। যেমন আমার কাছে 4টা মার্কার, তাই মার্কার 4টা আমার কাছে, দিস আর মার্কার্স। এবং এখানে আর অর্থাৎ একাধিক বুঝেছে এবং এখানে আমাদের নাউনের সাথে এস বাই এস হয়েছে। এখানে কিন্তু এ মার্কার একটি মার্কার বুঝে, এখানে ভার্বের সাথে এখানে নাউনের সাথে এস বাই এস হয় নাই। তাহলে এটা বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আমার এপাশে যদি প্লুরাল বোঝায় নাউনের সাথে এস বাই এস হবে, এপাশে সিঙ্গুলার বুঝালে নাউনের সাথে এস বাই এস হবে না। তাহলে দিস ইজ এ মার্কার, এটা
কাছে আছে এবং একটি মার্কার, দিস ইজ এ মার্কার, এটা একটি মার্কার। আর অনেকগুলা, একটা না একের অধিক, অর্থাৎ প্লুরাল, কিন্তু কাছে কাছে এবং প্লুরাল অনেকগুলা। তাহলে দিস আর মার্কার্স, অর্থাৎ এই মার্কার গুলো। আবার একটা মার্কার আমার কাছ থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে, দেখা গেল আমি এপাশে রাখলাম কোন একটা জায়গায় দূরে, তাহলে বলবো দ্যাট ইজ এ মার্কার, ওটা একটি মার্কার। তাহলে একটা মার্কার অর্থাৎ সিঙ্গুলার এবং দূরে আছে, তখন আমরা ব্যবহার করব দ্যাট, দ্যাট ইজ এ মার্কার, দূরে আছে, দ্যাট ইজ এ মার্কার, ওটা একটি মার্কার। আবার অনেকগুলো মার্কার আমি নিয়ে দূরে রাখলাম, তখন আমরা বলবো দোজ আর মার্কার্স, অর্থাৎ ওই মার্কারগুলো, অর্থাৎ অনেকগুলো মার্কার কিন্তু দূরে আছে, অর্থাৎ দোজ দূরে আছে এবং অনেকগুলো প্লুরাল। আবার দ্যাট, দ্যাট ইজ এ মার্কার, এটা একটি মার্কার, অর্থাৎ এটা সিঙ্গুলার, একটা কিন্তু দূরে আছে। তাহলে আমরা এভাবে এগুলো বের করতে পারবো এবং সবসময়ের জন্য মাথায় রাখবো আমরা অবশ্যই। আমি বললাম প্রথমেই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন চারটা, দিস, দিস, দ্যাট, দোস। তাহলে আমি যদি কোনো সেন্টেন্সে কোনো জায়গায় দিস, দিস, দ্যাট, দোস দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে এগুলো সবাই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দিস, দ্যাট, দোস। ওকে, তারপরে আমরা আসি 3 নাম্বার, রিলেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্স বা দুটি ফ্রেজ বা দুটি ক্লোজকে যুক্ত করে, তার রিলেটিভ, অর্থাৎ এখানে একটা রিলেশন তৈরি হয়, রিলেটিভ আত্মীয়, আত্মীয়তা তৈরি হয়। তাহলে আমি এখানে অনেকগুলো লিখছি রিলেটিভ প্রোনাউন, এর ভেতরে আছে যেমন দ্যাট। তাহলে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, দ্যাট কিন্তু আমরা এখানেও পাইছিলাম, এই যে দ্যাট। তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনে আমাদের দ্যাট আছে, রিলেটিভ প্রোনাউনেও আমাদের দ্যাট আছে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনে যে দ্যাট আছে সেটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে থাকবে এবং এটা দ্বারা কাছে দূরে একটা বা একাধিক নির্দেশ করবে। আর রিলেটিভ প্রোনাউনে যে দ্যাট আছে সেটা কখনোই সেন্টেন্সের শুরুতে বসবে না, কাছে দূরে এসবও বুঝাবে না। সেটা কি করবে, অবশ্যই দুইটা সেন্টেন্স বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজকে যুক্ত করবে, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে থাকবে না, সেন্টেন্সের মধ্যবর্তী কোন স্থানে থাকবে। তাহলে এই দ্যাটের পার্থক্য আমরা বুঝতে পারলাম। এছাড়া আরো কিছু উদাহরণ দেওয়া আছে, হু, হট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুম, হুইচ। এইখানে যেগুলো দেওয়া আছে এগুলোরে সবগুলোর বলা হয় ডুপ্লেস কোশ্চেন। এখন আমরা এর পরবর্তী আরেকটা আছে সেটাতে একটু যাই, যেমন এখানে আছে রিলেটিভ প্রোনাউন, এখানে আছে ইন্টারগেটিভ প্রোনাউন, দুইটা আমরা একত্রে দেখি। ইন্টারগেটিভ প্রোনাউনে বলা হয়েছে যে সকল প্রোনাউন দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয়, যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কোনো কিছু জানতে চাই, জিজ্ঞেস করি বা প্রশ্ন করি, সেই সকল ওয়ার্ড আমাদের ইন্টারগেটিভ প্রোনাউন। আর যে সকল ওয়ার্ড দুটা সেন্টেন্সের, দুটা ফ্রেজের, দুটা ক্লোজের মধ্যবর্তী স্থানে থাকে, তারা আমাদের রিলেটিভ প্রোনাউন। তবে এখানে কথা হলো, আমি এইখানেও ডুপ্লেস কোশ্চেনগুলো লিখছি, হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুম, হুইচ। এখানেও আমি ওই ডুপ্লেস কোশ্চেনগুলোই লিখছি, হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হুম, হুইচ। অর্থাৎ ডুপ্লেস কোশ্চেন কখনো ইন্টারগেটিভ প্রোনাউন, ডুপ্লেস কোশ্চেন কখনো রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে, দুইটার ভিতরে পার্থক্য কি? তা পার্থক্যটা কি আমি এখানে লিখছি, যেমন নোট আকারে দেওয়া আছে, এখানে লেখা আছে, আমি সংক্ষেপে লিখছি আরপিএন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে থাকবে, রিলেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে থাকবে। ইন্টারগেটিভ প্রোনাউনগুলো আইপিএন, ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন সেন্টেন্সের শুরুতে থাকবে। তাহলে আমরা এটা অবশ্যই পার্থক্য করতে পারবো। হ্যাঁ, আমি যদি কোথাও ডুপ্লেস কোশ্চেন দেখি, তাহলে আমাদের এখানে প্রথমেই মাথায় রাখবো, হয় এটা রিলেটিভ প্রোনাউন, না হয় এটা ইন্টারগেটিভ প্রোনাউন। যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেটা ইন্টারগেটিভ প্রোনাউন, আর যদি সেন্টেন্সের মধ্যবর্তী কোন স্থানে থাকে তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন। আবার আরো একটা ব্যাপার আছে, এখানে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন থাকবে এবং পরে ভার্ব থাকবে। কিভাবে, আমি এখানে উদাহরণ দিছি কিছু, যেমন এখানে লেখা আছে প্রথমে, বুক ইজ অন কাইন্ড অফ পেপার, বই এক ধরনের কাগজ। দ্যাট যা ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, যা আমাদের পরম বন্ধু। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি, এখানে আমার আছে দ্যাট, এর পূর্বে এখানে আছে প্রিপোজিশন। আমরা আগের ক্লাসে বলছি প্রিপোজিশনের পরে অবশ্যই এটা নাউন হবে। পেপার, পেপার, পেপার একটা নাউন। তাহলে পেপার একটা নাউন, তারপর আছে দ্যাট, দ্যাট একটা আমাদের রিলেটিভ প্রোনাউন, এবং এরপরে আমাদের আছে ভার্ব। তাহলে আমি বলছি কি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকবে নাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে থাকবে নাউন এবং রিলেটিভ প্রোনাউনের পরে থাকবে ভার্ব।
আর ইন্টারোগেটিভ প্রোনাউন যেহেতু সেন্টেন্সের শুরুতে থাকে, তার মানে এর পূর্বে কিছু থাকবে না। সেন্টেন্সের শুরুতে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনটাই থাকবে এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের পরেও আমাদের ভার থাকবে। যেমন এখানে আছে হু, হট। এই হু, হট আবার এইখানেও আরো কিছু উদাহরণ আছে উপরে, যেমন হু, হুইচ, এখানে হোয়ার। এরা সবাই রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে কথা হলো পার্থক্যটা আমরা কিভাবে করব? রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে বসে, ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্স শুরুতে বসে। রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন এবং রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে। আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পূর্বে কিছুই থাকবে না, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনটাই সেন্টেন্সের শুরুতে থাকবে, এরপরে ভার্ব থাকবে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো ইন্টারোগেটিভ প্রোনাউনের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক থাকবে না, যেমন এখানে ফুল স্টপ থাকবে। আমি এখানে কিছু উদাহরণ দিছি এবং এখানে প্রত্যেকটা উদাহরণ দেখতেছি বুক ইজ অন কাইন্ড অফ পেপার দ্যাট ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে দ্যাট এর পূর্বে আছে নাউন, দ্যাট এর পরে ভার্ব। আবার এখানে আছে পদ্মা ইজ এ রিভার, পদ্মা একটা নদী, হুইচ ইজ ভেরি বিগ, যেটা খুবই বড়। তাহলে এই হুইচের পূর্বে আমার এখানে আছে রিভার, রিভার একটা নাউন এবং আমরা এটা জানি রিভার একটা কমন নাউন এবং এখানে যেহেতু ডিটারমিনার হিসাবে আমাদের আর্টিকেল আছে, তাহলে আমরা জানি ডিটারমিনার আর্টিকেলের পরে নাউন হবে। তারপরে আমাদের এটা রিলেটিভ প্রোনাউন এবং এরপরে আবার আছে আমাদের ভার্ব। তাহলে নাউনে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন থাকবে, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে। ঠিক একইভাবে এখানে আছে আই নো দ্য ম্যান, অর্থাৎ আমি মানুষটাকে চিনি বা জানি, হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, যে খুব মেধাবী। তাহলে এখানে হু আছে, হু এর পূর্বে এটা আমাদের নাউন হবে এবং হু এর পরে এটা আমাদের ভার্ব। তাহলে এটা নাউন কিভাবে বুঝতে পারলাম? ম্যান, ম্যান একটা কমন নাউন এবং কারণ হলো এর পূর্বে অর্থাৎ ম্যানের পূর্বে আমাদের ডিটারমিনার হিসেবে আর্টিকেল আছে। আমরা জানি ডিটারমিনারের পরে নাউন থাকে। তাহলে এখানেও দেখলাম হু এর পূর্বে আমাদের নাউন আছে এবং হু এর পরে আমাদের ভার্ব আছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব। ঠিক একইভাবে এখানে লেখা আছে ইট ইজ হুগলি, এটা হলো হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। এইটা আমি ভুলে রিলেটিভ প্রোনাউন দিয়ে দিছি, যেখানে আমি একটা কথা বুঝাইতে চাইছিলাম যে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন, রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের মধ্যে পার্থক্য কি? অনেকে এই জায়গাটাতে ভুল করে। যেমন রিলেটিভ প্রোনাউন আমি বললাম রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন থাকবে, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে। আর কনজাংশনের পূর্বে নাউন ভার্ব থাকার এরকম কোনো প্রশ্ন আসে না বা এরকম কোনো কথাই আসে না। মাথায় রাখতে হবে কনজাংশন দুইটা নাউনকে বা দুইটা অ্যাডজেক্টিভকে বা দুইটা ভার্বকে বা দুইটা ফ্রেজকে বা দুইটা ক্লোজকে যুক্ত করবে। তাহলে আমি এইখানে যেমন লিখলাম এখানে হোয়ার, এখন অনেকেই হয়তোবা ভাবতে পারে হোয়ার শব্দটা দেখে ভাবতে পারে এটা আমার সেন্টেন্সের মাঝে আছে, এটা বুঝি আমাদের রিলেটিভ প্রোনাউন, কিন্তু না, এটা রিলেটিভ প্রোনাউন না, এটা আমাদের কনজাংশন। কনজাংশন, কনজাংশনের পূর্বে আমাদের নাউন থাকবে এবং কনজাংশনের পরে আবার আমাদের এটা নাউন থাকবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন থাকবে বা সাবজেক্ট থাকবে। অর্থাৎ কনজাংশনের পূর্বে সম্পূর্ণ একটা সেন্টেন্স হবে, কনজাংশনের পরেও সম্পূর্ণ একটা সেন্টেন্স হবে। সম্পূর্ণ সেন্টেন্স কিভাবে বুঝবো? একটা সেন্টেন্সের আদর্শ গঠন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, মাঝখানে কনজাংশন হবে, অর্থাৎ এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এখানে এটা রিলেটিভ প্রোনাউন হবে না, কিন্তু বাকিগুলো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনগুলো বুঝতে হবে। যেমন এখানে লিখছিলাম আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, অর্থাৎ এখানে ব্যক্তি বুঝেছে জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসছে। আবার পদ্মা ইজ এ রিভার হুইচ ইজ, অর্থাৎ এখানে রিভার নদী বুঝাইছে, অর্থাৎ এটা বস্তুবাচক। এরপরে আপনাদের হুইচ যেটি। আর এখানে পেপার, এটাও নাউন বা বস্তুবাচক। এরপরে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসতে পারে। তো আশা করি আমরা বুঝতে পারছি রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতরে পার্থক্য কি। আমি আরেকবার বলে রাখি, রিলেটিভ প্রোনাউনেও ডুপ্লেস কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউনেও ডুপ্লেস কোশ্চেন আছে। তবে রিলেটিভ প্রোনাউনের ডুপ্লেস কোশ্চেনগুলো সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে থাকবে, ইন্টারোগেটিভ প্রোনাউনে ডুপ্লেস কোশ্চেনগুলো সেন্টেন্সের শুরুতে থাকবে। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকবে। আর ইন্টারোগেটিভ প্রোনাউন যেহেতু সেন্টেন্সের শুরুতে থাকবে, এর পূর্বে কিছু থাকবে না, এরপরে ভার্ব থাকবে। আর এখানে আরো একটা ব্যাপার, রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন অনুসারে আমাদের ওই যে ডুপ্লেস কোশ্চেন হিসাবে আমরা যেগুলো চিনি সেগুলোর অর্থগত দিক থেকেও পার্থক্য আছে। যেমন এখানে দেখতে পাইতেছি যে হু অর্থ যে, যাহারা কাহারা, বা হট অর্থ যাহা তাহা, হোয়াই অর্থ যেন, হোয়েন অর্থ যখন,
আর যখন এই হোয়েন দ্বারা প্রশ্ন করাবে হোয়েন এটার অর্থ হবে তখন কখন, হোয়ার অর্থ কোথায়, আর এখানে হোয়ার অর্থ ছিল যেথায়। আবার এখানে হুম কাকে, এখানে হুম অর্থ যাকে, অর্থাৎ কাকে এটা দ্বারা প্রশ্ন করা যায়। কোনটি, হুইচ শব্দের অর্থ হবে কোনটি, হোয়াই শব্দের অর্থ হবে কেন, হট অর্থ হবে কি, হু অর্থ হবে কে, ব্যক্তি বুঝে কোনো কিছু জানতে চাওয়া হইলে হট, কারণ বুঝাইলে কেন, এবং কখন সময়টা কখন, সময় বুঝাইলে হোয়েন অর্থাৎ টাইম চাইলে, এবার স্থান চাইলে হোয়ার, তারপরে হুম কাকে অর্থাৎ কোনো ব্যক্তিকে বুঝাইলে হুম হবে, আর কোনো কিছুকে বুঝাইলে হুইস হবে, কোনো বস্তু বা অন্য কিছু, এটা হবে হুইস। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখানে উদাহরণগুলো আশা করি বুঝতে পারছি। যেখানে রিলেটিভ প্রোনাউন হলো এই যে দ্যাট, হুইস, হু, এবং এরা সেন্টেন্সের শুরুতে নাই, সেন্টেন্সের মাঝে আছে। আর এইখানে আমাদের হু হু এবং হট এরা সেন্টেন্সের মাঝে নাই, এরা সেন্টেন্সের শুরুতে আছে। রিলেটিভ প্রোনাউনের সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। ইন্টারোগেটিভ প্রোনাউনের সবার শেষে অর্থাৎ সেন্টেন্সের সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো এই ছিল আমাদের রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে আমাদের আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে সকল ওয়ার্ড পারস্পরিক সম্পর্কে ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন 3টা, এটা মাথায় রাখবো আমরা সবসময়। এইস, আইদার, নাইদার, মুখস্থ করে ফেলাবো। এইস, আইদার, নাইদার, এইস, আইদার, নাইদার, এটার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট, হ্যাঁ, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ ভাগ করে দাও, এরকম ডিস্ট্রিবিউট করা। এইস, আইদার, নাইদার, এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখলেই একটা সেন্টেন্সে কোথাও যদি আমি এইস, আইদার, নাইদার দেখি, তাহলে নিশ্চিত আমি শিওর, 100% শিওর এটা বলতে পারবো এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর আছে রেসিপ্রোকাল প্রোনাউন। যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ তাদেরকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। যেমন এখানে উদাহরণ 2টা আছে, এইস আদার, অন অ্যানাদার, অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন 2টা, এইস আদার, অন অ্যানাদার, এইস আদার, অন অ্যানাদার। মনে রাখবা এখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এইস আইদার নাইদার, এইস আইদার নাইদার, রেসিপ্রোকাল প্রোনাউন এইস আদার, অন অ্যানাদার, এইস আদার, অন অ্যানাদার, মুখস্থ করে ভালো। এরপর আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট কথাটার অর্থই হলো অনির্দিষ্ট। ইনডিফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্ট, অর্থাৎ যে সকল প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কিছু বোঝাবে, যে সকল ওয়ার্ড কোনো কিছুকে অনির্দিষ্টভাবে প্রকাশ করে। যেমন কি কি আছে এখানে উদাহরণগুলা, অল, মানে এর অর্থ আমি লিখে দিয়েছি অল, সব। সব বলতে আসলে আসলে বুঝতে পারি না যে আসলে কোনটাকে নির্দেশ করছে। এখানে সব বুঝাইছে, অর্থাৎ অনির্দিষ্ট। এনি, কোনো কোনো কিছু বা কোনো একটা, এটা আমি বুঝতে পারতেছি না, এটা অনির্দিষ্ট। এরপর আছে অন, নো ওয়ান, নান, সামবডি, অর্থাৎ বডিযুক্ত শব্দ যারা আছে সবাই আমার ইনডিফিনিট প্রোনাউন। সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, এগুলো আমাদের সবই ইনডিফিনিট প্রোনাউন। এরপর আছে থিং যুক্ত শব্দ, নাথিং, সামথিং, এভরিথিং, অর্থাৎ থিং যুক্ত শব্দ যা কিছু আছে সবই আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তাহলে মাথায় রাখবো বডি যুক্ত শব্দগুলা ইনডিফিনিট প্রোনাউন, থিং যুক্ত শব্দগুলা ইনডিফিনিট প্রোনাউন। তাছাড়া আছে অল, এনি, অন, নান, নো ওয়ান, অল, এনি, নান, নো ওয়ান, অল, এনি, নান, নো ওয়ান, এগুলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তারপর আছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ রিফ্লেক্স করবে, অর্থাৎ নিজেই নিজের সম্পর্কে বলবে, রিফ্লেক্স করা। যে সকল ওয়ার্ড নিজের সম্পর্কে বলে বা নিজের সম্পর্কে জোর দেয়, নিজের সম্পর্কে বলে বা ওই নাউন সম্পর্কে জোর দেয়। এমন এখানে সেলফ যুক্ত, একেবারে সহজ কথা, সেলফ যুক্ত শব্দ যারা আছে সবাই আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত কারা, আমি যেমন এই যে এর আগে পার্সোনাল প্রোনাউনে যে পজিটিভ গুলো দেখাইছিলাম, মাই, আওয়ার, ইওর, এর সাথে সেলফ লাগাই দিই। মাই সেলফ, আওয়ার সেলফ, ইওর সেলফ, হিজ সেলফ, হার সেলফ, ইট সেলফ হতে পারে, দেয়ার সেলফ, দেম সেলফ। তাহলে এই শব্দগুলোই আমাদের, অর্থাৎ সেলফ যুক্ত শব্দগুলোই আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা আজকের ভিডিওতে, আজকের ক্লাসে পড়লাম প্রোনাউনের 8টা প্রকারভেদ। নিচের 4টা সহজ ছিল, উপরের 4টা একটু মাথায় রাখতে হবে। পার্সোনাল প্রোনাউনটা আমি এখানে যতটুকু দিছি সবসময় যেন এটা মাথায় থাকে, কোনটার সাবজেক্টিভ কি, কোনটার অবজেক্টিভ কি, কোনটা পজিটিভ কি, এবং কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল, কোনগুলো ফার্স্ট পারসন, কোনগুলো সেকেন্ড পারসন, কোনগুলো থার্ড পারসন, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এটা ছিল পার্সোনাল প্রোনাউন। তারপরে আছে ডিমোনেস্ট্রেটিভ প্রোনাউন। আমি যদি কোথাও দিস, দ্যাট, দোজ, এই 4টাও যদি কোথাও দেখি তাহলে বুঝতে হবে এটা ডিমোনেস্ট্রেটিভ প্রোনাউন। তবে মাথায় রাখতে হবে এই শব্দগুলো আমাদের সেন্টেন্সের শুরুতে থাকবে, কিন্তু আবার প্রশ্ন করবে না। ওই যে ইন্টারোগেটিভ প্রোনাউনেও কিন্তু এগুলো সেন্টেন্সের শুরুতে ছিল, তারা প্রশ্ন করছে, কিন্তু এরা প্রশ্ন করবে না, এরা নির্দেশ করবে, কাছে বা দূরে নির্দেশ করবে। আশা করি বুঝাইতে পারছি। এরপর আছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে। যেখানে রিলেটিভ প্রোনাউনের দ্যাট এর সাথে আবার ডিমোনেস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট এর সাথে একটা
ক্লাস আছে, যেমন দেখা গেল যে এখানে ডিমোনেস্ট্রেটিভ প্রোনাউনের যে দ্যাট সেটা সেন্টেন্সের শুরুতে থাকবে, আর রিলেটিভ প্রোনাউনের যে দ্যাট সেটা সেন্টেন্সের শুরুতে থাকবে না, মাঝে থাকবে, মধ্যবর্তী কোনো স্থানে থাকবে। ওকে। আর ডুবলেস কোশ্চেন, অর্থাৎ ডুবলেস কোশ্চেনগুলোই রিলেটিভ প্রোনাউন, আবার ডুবলেস কোশ্চেনগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে অর্থাৎ ডুবলেস কোশ্চেনগুলো সেন্টেন্সের শুরুতে থাকবে, এর পূর্বে কিছু থাকবে না, এরপরে ভার থাকবে। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে বসবে। তাহলে আমি আজকে প্রোনাউন পুরো এক বোর্ডের ভেতরে সবটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এটা খুব ভালো হলো। এভাবে হয়তোবা কোথাও তোমরা পাও নাই যে এখানে একত্রে একসাথে এবং এত সহজে প্রোনাউন শেখা যাইতেছে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।